হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হারুন আল নাইম আছি M360 আইসিটির পক্ষ থেকে। গ্লোবাল পজিশনিং এ বাংলাদেশে কিন্তু একটা চমৎকার অবস্থান রয়েছে এবং বাংলাদেশে একটা হিউজ অপরচুনিটি রয়েছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে গ্লোবাল এভিয়েশন হাব হয়ে ওঠার জন্য। সেজন্য বিগত 10 বছর ধরে আমরা M360 আইসিটি চেষ্টা করছি ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডিজিটালাইজ করার জন্য। ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা কোর ফাংশন হচ্ছে এয়ার টিকিট অ্যান্ড রিজার্ভেশন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই সেক্টরেই দক্ষ জনবলের যথেষ্ট অভাব রয়েছে। সেই জন্য আমরা M360 আইসিটি চেষ্টা করব এই ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট রয়েছেন তাদের নলেজটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সেই লক্ষ্যে আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন জনাব সাইফুল্লাহ রাব্বি স্যার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার সাপোর্ট এন্ড ট্রেনিং সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার প্রথমেই আপনার কাছে জানতে চাইবো ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সেবার ট্রাভেল নেটওয়ার্কের ভূমিকা কি এবং সেবার কেন অন্য জিডিএস গুলোর থেকে সেরা? ধন্যবাদ। আমরা জানি যে এয়ারলাইন্স টেকনোলজি যে সিস্টেমের উপর বেস করে আজকে এত দূর পর্যন্ত এসেছে, এটার শুরু এবং পায়োনিয়ার সফটওয়্যার হিসেবে সেভারের কিন্তু একটা ব্যাপক গুরুত্ব আছে। কেন? আমেরিকান এয়ারলাইন্স প্রথমে এই যে এয়ারলাইন সেক্টরে টেকনোলজির অ্যাডাপ্টেশনের প্রয়োজন, এই গুরুত্ব বুঝেছিল 1960 সালে। সেই ধারাবাহিকতায় আমেরিকান এয়ারলাইন্স IBM কে এমন একটা টেকনোলজি ডেভেলপ করার জন্য দায়িত্ব দেয় যেটার মাধ্যমে গ্লোবালি এয়ারলাইন্স গুলো তাদের এই যে রিজার্ভেশন এন্ড টিকিটিং রিলেটেড যত প্রসেস একটা সিঙ্গেল টেকনোলজির মধ্যে কি করবে, নিয়ে আসতে পারবে। সেই ধারাবাহিকতায় 1960 সালে সেবার এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম হিসেবে কি করে, এই গ্লোবাল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে। তো আমরা বলতে পারি যে সেবার অনেকগুলো কারণে বেস্ট। প্রথমত এয়ারলাইন্সের কোর সফটওয়্যার ডেভেলপমেন্টে সেবার প্রথম ভূমিকা পালন করে, এটা একটা কারণ। এরপরে গ্লোবাল ট্রাভেল ট্যুরিজম এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে আরো সফিস্টিকেটেড টেকনোলজি ডেভেলপ করার জন্য সেবার তার নিজস্ব ইনিশিয়েটিভে এই যে অ্যাডভান্স টেকনোলজি এবং স্ট্রং টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম ডেভেলপ করেছে। এখানে কি হয়, ট্রাভেলের সাথে কানেক্টেড, অর্থাৎ একজন ট্রাভেলার এন্ড টু এন্ড সার্ভিস নেওয়ার জন্য তাদের যে সাপোর্ট গুলো লাগে, যেমন এয়ার টিকিটিং। গ্লোবালি আমরা 400+ এয়ারলাইন্স এর সাথে কি করেছি, আমাদের এই সেবার ট্রাভেল নেটওয়ার্ককে কানেক্ট করেছি। এটা হিউজ একটা এঙ্গেজমেন্ট প্রথমত। সেকেন্ডলি, আমরা যদি খেয়াল করি গ্লোবালি 2 মিলিয়ন হোটেলের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, যেটা সেভার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা ইউনিক ফিচার। এটার মাধ্যমে হোটেল বুকিং করা যাবে গ্লোবালি। থার্ডলি, খেয়াল করেন যে আমাদের শুধুমাত্র যে এয়ারলাইন্সকে বেস করে আমাদের জন্ম, কিন্তু পরবর্তীতে আমরা যখন বুঝলাম যে ট্রাভেল এজেন্সি গুলোকেও এই সাপোর্টের আওতায় আনা যায়, তাহলে আমরা এই ট্রাভেল এজেন্সি গুলোর জন্য আমরা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপ করলাম। এই গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে ট্রাভেল এজেন্সি দেখেন এয়ারলাইন্সের টিকিট সেল, রিসেল, বুকিং, ফ্লাইট অ্যাভেলেবিলিটি চেক, রিইস্যু, রিফান্ড, এক্সট্রা আরো অনেক ধরনের সার্ভিস আছে যেটা তারা পারচেজ করার সুযোগ পাচ্ছে। টিকিট ক্যান্সেল করার প্রয়োজন হলে ক্যান্সেল করতে পারছে, রিইস্যু করার প্রয়োজন হলে রিইস্যু করতে পারছে। এটা একটা ফিচার। ট্রাভেল এজেন্সি হোটেল বুকিং এর জন্য সেভারের মাধ্যমে গ্লোবালি হোটেল বুকিং করার সুযোগ পাচ্ছে। এরপরে কিছু কিছু এরিয়াতে আমরা রেলওয়ে সার্ভিস, বিশেষ করে রেলের টিকিট সেলের ক্ষেত্রে আমরা কাজ করি। আবার ক্রুজ লাইন, বিশেষ করে আটলান্টিকের এই পার্টটাতে ক্রুজ লাইন আমাদের অনেক নিয়ারলি 50+ ক্রুজ লাইনের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, যারা সেভারের থ্রুতে কি করতে পারে, ক্রুজের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস বা সার্ভিস গুলো আমরা করতে পারি। এরপর কার রেন্টাল, 40+ কার রেন্টাল কোম্পানির সাথে আমাদের কি আছে, এগ্রিমেন্ট আছে, যেটা আপনি চাইলে সেভার এই টেকনোলজির মাধ্যমে বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আপনি কার্ড হায়ার করতে পারেন। সো এগুলো। এরপরে দেখেন আমরা যেটা করেছি, আমরা এই ইন্ডাস্ট্রির জন্য আমরা সফিস্টিকেটেড যে ট্রাভেল টেকনোলজি এবং স্ট্রং যে প্ল্যাটফর্ম এটা আমরা ডেভেলপ করেছি। এরপরে আমাদের দেখবেন যে এই যে টেকনোলজি স্প্রেড করার জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াস বেসিস মার্কেট রিসার্চ করি যে কোন জায়গাগুলোতে আরো ডেভেলপ করা দরকার। এটাও সেভারের অন্যতম একটা অ্যাডভান্টেজ। এবং আমরা এই সব কারণে অন্যান্য জিডিএস থেকে আমরা নিজেদের সেরা মনে করি। আমি কয়েকটা কারণ বললাম যে এই সব কারণে সেভার মূলত
অন্যরা যেখানে চিন্তা করে আজকে কি করব, সেবার এটা অনেক আগেই চিন্তা করে সেটার উপর তারা কি করে, কাজ করে। এবং এই ট্রাভেল টেকনোলজিকে আরো কত স্মুথ করা যায়। আপনারা দেখবেন যে আমাদের ক্লাসিক ভার্সন একটা আছে এবং গ্রাফিক্যাল ভার্সন। গ্রাফিক্যাল ভার্সনটা অনেক স্মুথ। একজন ধরেন কম অভিজ্ঞ লোকও কিন্তু আমাদের এই গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কি করতে পারবে, বুকিং করতে পারবে, ইস্যু করতে পারবে, রিইস্যু রিফান্ড করতে পারবে। এবং এটা দেখতেও স্যার অনেক সহজ। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আমাদের একদম রিয়েল এক্সাম্পল, যে আমরা ইভেন দেখবেন যে আমাদের রিয়েল টাইম আপনি ইনভেন্টরি দেখতে পারবেন এয়ারলাইন্সে। এখানে প্রাইজিং এ কোনো ডিসক্রিপেন্সিস থাকবে না। রিয়েল এয়ারলাইন্স ইনভেন্টরিতে যে ফেয়ারটা আপনি এখানে ইজিলি দেখতে পাচ্ছেন, বা অন্যান্য যে ট্রাভেল সাপ্লায়ার সবার যে প্রাইসটা ফেয়ার ফাইলিং করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন আপ টু ডেট আমাদের এই টেকনোলজি। স্যার এয়ার টিকিট এন্ড রিজার্ভেশনে একটা আতঙ্কের নাম হচ্ছে স্যার এডিএম, মানে রিজার্ভেশন অফিসাররা যদি কোনো ভুল করে থাকে তাহলে দেখা যায় এয়ারলাইন্স গুলো একটা বড় রকমের চার্জ করে থাকে। তো এই বিষয়ে যদি স্যার একটু বলতেন যে কিভাবে এটা মিনিমাইজ করা যায়। ওকে, আচ্ছা, আমরা হ্যাঁ, এটা সত্যি যে এডিএম এর কথা শুনলেই আমাদের একটা টেনশন কাজ করে। প্রথমেই বলি এডিএমটা কি। এডিএমটা হচ্ছে এজেন্সি ডেবিট মেমো, অর্থাৎ কোনো ট্রাভেল এজেন্সি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ইউজ করার মাধ্যমে যখন তারা ফেয়ার চেক করা, ফ্লাইট অ্যাভেলেবিলিটি চেক করা, ইস্যু রিফান্ড, এই কাজগুলো করতে গেলে অনেক ধরনের মিস ইউজ করে, বা জিডিএস মিস ইউজ করতে পারে, বা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো ভুল করার কারণে এয়ারলাইন্স পেনাল্টি স্বরূপ ট্রাভেল এজেন্সির কাছ থেকে জরিমানা আদায় করে, যেটাকে আমরা সংক্ষেপে বলি এডিএম। সো এডিএম কিন্তু এটা সঠিক নয় যে এয়ারলাইন্স বিনা কারণে এডিএম ইম্পোজ করে, ব্যাপারটা এরকম না। আমরা যেটা করতে হয় যে আমার যে রিজার্ভেশন অফিসার কাজ করবে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে, ধরেন আমরা সেবারেই কাজ করছি, কিন্তু আমাকে জানতে হবে যে হাউ টু ইউজ সেবার টেকনোলজি, এটাকে আসলে কত ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে হয়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিই। আপনি কাজ করছেন, যেমন একটা এক্সাম্পল ওডি ভায়োলেশন, এটা অনেক এজেন্সি করে। ঢাকা ব্যাংকক, তার সিট অ্যাভেলেবিলিটির প্রয়োজন, সে ঢাকা ব্যাংকক সার্চ দিয়েছে, কোনো সিট অ্যাভেলেবেল নেই, কিন্তু ঢাকা দুবাই যখন সে সার্চ দিচ্ছে দেখবেন যে ঢাকা ব্যাংকক, ব্যাংকক থেকে দুবাই। তো এই যে দুইটা সেগমেন্ট, এই ধরনের সেগমেন্ট গুলোকে আমরা বলি ম্যারেজ সেগমেন্ট। তো অনেক ট্রাভেল এজেন্সি যেটা করে ঢাকা ব্যাংকক, ব্যাংকক দুবাই, অর্থাৎ আমি কানেক্টিং ফ্লাইট যখন নিব ঢাকা থেকে দুবাই, এভাবেই তো আসবে, ঢাকা ব্যাংকক, ব্যাংকক দুবাই, এটা আসে। তো এখানে বুক করার পর আমি যদি শুধু ঢাকা ব্যাংককটা রেখে দেই, ব্যাংকক দুবাই সেগমেন্টটা যদি ক্যান্সেল করি, এটাকে বলা হয় ম্যারেজ সেগমেন্ট ভায়োলেশন বা ওডি ভায়োলেশন, অরিজিন এন্ড ডেস্টিনেশন ভায়োলেশন। তো এই ভায়োলেশন করলে কি হবে, এয়ারলাইন্স আপনার কাছ থেকে এডিএম ইম্পোজ করবে। কিভাবে? ধরেন ঢাকা থেকে দুবাইয়ের ভাড়া 60,000 টাকা, কিন্তু ঢাকা ব্যাংকক কানেক্টিং ফ্লাইটে আমরা যদি ভাড়া দেখি হয়তো বা 24 থেকে 30,000 টাকার মতো একটা ভাড়া দেখাচ্ছে। এটা ক্লাস ওয়াইজ বা আরবিডি ওয়াইজ ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ব্যাংকক থেকে দুবাই পোর্শনটা না নিলাম, তার মানে কি হইলো, এয়ারলাইন্সকে আমরা শুধু পে করলাম ঢাকা ব্যাংকক, কিন্তু আপনি যখন অ্যাভেলেবিলিটি সার্চ করেছেন ঢাকা দুবাই, তার মানে এয়ারলাইন্স যে 24,000 টাকা বা 30,000 টাকা পেলো 60,000-এর মধ্যে, তার মানে বাকি টাকাটা সে আপনার কাছ থেকে পরবর্তীতে শর্ট কালেকশন আকারে কি করবে। এবং পাশাপাশি এই যে ওডি ভায়োলেশন করলেন, জিডিএস অ্যাবিউজ করলেন, এটার জন্য $50, এবং কিছু কিছু ক্ষেত্রে এর বেশিও হতে পারে, বা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স এই অ্যামাউন্টটা, এডিএম এর অ্যামাউন্টটা ভ্যারি করে। এটা এক্সাম্পল। আরো দেখেন, আরো কিছু কারণ আছে, যেমন চার্ন বুকিং। একজন রিজার্ভেশন অফিসার সে জানে না যে চার্ন বুকিং কি, সে সেম নামে সেম ফ্লাইট সেম রুটে ফ্রিকোয়েন্ট, ধরেন প্রথমে একবার বুকিং করেছে ক্যান্সেল করে দিয়েছে, আবার বুকিং করেছে আবার ক্যান্সেল করেছে, থার্ড টাইম এয়ারলাইন্স এটা কি করে, কিছু কিছু এয়ারলাইন্স দুইবার হইলেই চার্ন বুকিং এর আওতায় নিয়ে আসে, আবার কিছু কিছু এয়ারলাইন্স প্রথম দুইবার এটা মওকুফ করে। থার্ড টাইম যদি আপনি বুকিং করে টিকিটটা ইস্যু করেন তাহলে তখন আর তারা চার্ন বুকিং হিসেবে এডিএম ইম্পোজ করে না। আর যদি থার্ড টাইম পিএনআরটা আপনি ক্যান্সেল করেন, সেটার জন্য কিন্তু এয়ারলাইন্স আপনাকে কি করবে, চার্ন বুকিং এর আওতায় নিয়ে এসে এডিএম কি করবে, ইম্পোজ করবে। আবার অনেক সময় হাই ক্যান্সেলেশন, আপনি ফ্রিকোয়েন্ট পিএনআর করেন এবং ক্যান্সেল করেন, এটার জন্য এডিএম কি হতে পারে, ইম্পোজ হতে পারে। আবার রিফান্ড ইস্যুতে ক্যালকুলেশন যদি ঠিক নয়, এটার জন্য এডিএম কি হতে পারে। তার মানে আমরা কয়েকটা এক্সাম্পলেই বুঝতে পারলাম যে এডিএম কিন্তু একক কোনো কারণে আসে না। এখানে আপনার রিইস্যুর ক্যালকুলেশন ভুল হলে আসতে পারে,
দেখা গেল যে রিইস্যুর ফি আপনি কালেক্ট করেন নাই, অথবা রিইস্যু করার সময় যে রিইস্যুর কোড বসাতে হয় কোড আপনি বসান নাই, আবার রিফান্ড করার সময় দেখা গেল যে রিফান্ড অ্যামাউন্টে আপনি নন রিফান্ডেবল ট্যাক্স আপনি রিফান্ড করে ফেলেছেন। তো এই সব কারণে এয়ারলাইন্স কি হবে, তার যে প্রাপ্য সে তো তার আপনার কাছ থেকে কি করে নেবে সেটা। সো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা রিজার্ভেশন অফিসারকে দক্ষ করতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বেসিক ওয়ার্কার এবং সেমি স্কিল ওয়ার্কার অনেক। এই ওয়ার্কারদের আমাদের কি করতে হবে, যে এই সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কত ইফেক্টিভলি ইউজ করা যায় সেটা যদি আমরা কি করি, নিয়োগ দেওয়ার পরে তাদের 2 মাস 3 মাস যদি অবজারভেশনে রেখে গাইড করে আমরা বোঝাতে পারি যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এই প্রসেসে এটা করতে হবে, এই কাজগুলো যদি আমরা করি তাহলে এডিএম নামক যে আতঙ্কটা এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। স্যার চার্নিং এর কথা যেহেতু বললেন স্যার, দেখা যায় কি যারা কোর জিডিএস ইউজার তারা কিন্তু স্যার মনের অজান্তেই চার্নিংটা করে ফেলে। তো ইন ফিউচার কি স্যার সেবারে এই ধরনের কোনো ফিচার নিয়ে আসা যায় যার মাধ্যমে যে অটো চার্নিংটা অফ হয়ে যাবে স্যার? এটা আমাদের কিছু কাস্টমাইজ সার্ভিস আছে, সেখানে দেখবেন যে আমাদের যারা সেলস পারসন যারা কানেক্টেড আছে, আপনারা যদি তাদের সাথে কথা বলেন, তারা কিন্তু আমাদের যে প্রোডাক্টের মাধ্যমে এই চার্ন বুকিং গুলো কন্ট্রোল করা যায়, সেগুলো আপনাদের যে পিসিসি আছে সেটাতে যদি আমরা কাস্টমাইজ করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু চার্ন বুকিংটা কি করা সম্ভব, এই প্রবলেমটা সলিউশন করা সম্ভব। আর একটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে, সেটা হচ্ছে আমরা কিউ চেক করতে হবে রেগুলার বেসিস। কিউয়ে আমাকে দেখতে হবে যে কতগুলো বুকিং আমার আছে, এর মধ্যে ডুপ্লিকেট বুকিং আছে কিনা, চার্ন বুকিং আছে কিনা। যদি চার্ন বুকিং থাকে সেই বুকিং গুলো কোন এজেন্সি থেকে করেছে, বা আপনাদের অনেক সময় সাব আইডি দেওয়া থাকবে, তাহলে আপনাদের রিজার্ভেশন টিমকে এবং আপনাদের যারা সাব ইউজার আছে তাদেরকে আপনাদের গাইড করতে হবে যে চার্ন বুকিং কেন হয়, কিভাবে এটা থেকে এই চার্ন বুকিং এর এডিএম গুলো কমানো যায়, সে ব্যাপারে তাদের সচেতন করতে হবে। জি স্যার। স্যার আমরা যেহেতু এয়ার টিকিট অ্যান্ড রিজার্ভেশনকে ফোকাস করতেছি, তাহলে স্যার একজন দক্ষ রিজার্ভেশন অফিসার হিসেবে হয়ে ওঠার জন্য কোন কোন বিষয়গুলোকে আমরা বেশি ফোকাস করতে পারি? ওকে, একজন দক্ষ রিজার্ভেশন অফিসারের ডিমান্ড কিন্তু গ্লোবালি, নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো অ্যাব্রড। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, যেমন আমরা ট্রেডিশনাল ওয়েতে যদি বলি, তাহলে ট্রেডিশনালি সে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর ট্রেনিং করে, এখানে সে একটা বেসিক ধারণা পাবে। দিস ইজ নট এনাফ ফর কন্টিনিউইং হিজ জব। সেই ক্ষেত্রে কি করণীয়, আর একটা উপায় হচ্ছে ওয়ান দ্য জব ট্রেনিং, অর্থাৎ আমার সেমি স্কিল ওয়ার্কার হতে পারে অথবা একদম ফ্রেশ গ্রাজুয়েট হতে পারে, তাদের আমরা সরাসরি নিয়োগের মাধ্যমেও কি করতে পারি, কোনো একটা এজেন্সিতে অ্যাপয়েন্ট করার পর তাকে আমরা 3 থেকে 6 মাস প্রভিশনারি পিরিয়ডে আমাদের রিজার্ভেশন টিমের সাথে ট্যাগ করে কন্টিনিউয়াসলি তাদের এই প্রসেসগুলো দেখাতে পারি। এটা একটা উপায়। আর একটা উপায়, তাকে ইন্টার্নশিপ প্রোভাইড করে আমরা তাকে 1 মাস 2 মাস ইন্টার্ন করালাম, করে সেখানেও তাকে একটা শেখানোর সুযোগ আছে। আর একটা উপায়, আপনারা জানেন যে যারা সেবার ইউজ করে, সেবার বিশেষ করে সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সফটওয়্যার ইউজ করে থাকে, তো সেখানে আমরা যেটা করি, আমাদের যারা ইউজার তাদের আমরা ইন হাউস ট্রেনিং এর ব্যবস্থা করি সেবার অফিসে। তো তারা চাইলে, আপনারা যখন কাউকে নিয়োগ দিবেন কোনো ফ্রেশ গ্রাজুয়েটকে, তাদের আপনারা কিছুদিন আপনাদের অফিসে বেসিক জিনিসগুলো, যেমন আমাদের শুধু প্র্যাকটিক্যাল জানাটা এনাফ না, আমাদের থিওরিটিক্যাল বিষয় জানতে হয়। থিওরিটিক্যাল কেমন, যেমন ট্রাফিক কনফারেন্স এরিয়াগুলো, জিওগ্রাফি, সিটি কোড, এয়ারপোর্ট কোড, আয়াটা জিওগ্রাফি, এডিএম এর রিজন গুলা, এই যে তারপরে ওয়ান ওয়ে জার্নি কি, রাউন্ড ট্রিপ জার্নি কি, এই ধরনের যে কিছু থিওরিটিক্যাল বিষয়, এগুলোও আমাদের তাদের জানাতে হয়। বা প্রথম অবস্থায় আমরা তাদের কি করবো, তাত্ত্বিক বিষয়গুলো শেখাবো, পাশাপাশি যেমন ফ্লাইট অ্যাভেলেবিলিটি কিভাবে সার্চ করতে হয়, ফেয়ার কিভাবে চেক করতে হয়, লোয়েস্ট ফেয়ার কিভাবে চেক করতে হয়, এরপরে পিএনআর ক্রিয়েট কিভাবে করতে হয়, পিএনআর ক্যান্সেল কিভাবে করতে হয়, মানে ধাপে ধাপে তাদের কি করতে হবে। এরপরে পিএনআর করার পরে টিকিট ইস্যু করার আগ পর্যন্ত মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট, প্যাসেঞ্জারের যে ইনফরমেশন গুলো, স্পেশাল সার্ভিস রিকোয়েস্ট, এগুলো কিভাবে দিতে হয়, এগুলো শেখানো। এরপরে 1-2 মাস আপনারা তাদের এই জিনিসগুলো ফ্রিকোয়েন্ট শেখানোর পরে যদি মনে করেন যে তারা এলিজিবল, তখন তাদের আপনারা ইস্যু, ভয়েড, এগুলো আরো 1-1.5 মাস এগুলো করার পরে যখন দেখলেন যে সে আরো এটাতে
ফিট, তখন আপনারা তাদের মানে ধরেন রিইস্যু, রিফান্ড, ডিএমডি এই বিষয়গুলো, অর্থাৎ একটা রিজার্ভেশন অফিসারকে যদি মোটামুটি 6 মাস সময় দেওয়া হয়, তো সে সেমি স্কিল ওয়ার্কার থেকে কিন্তু মোটামুটি স্কিল ওয়ার্কারে পরিণত হয়, এবং মোটামুটি 1-2 বছর যদি ফ্রিকোয়েন্ট কাজ করে তাহলে কিন্তু সে হাইলি স্কিল ওয়ার্কার হিসেবে ডেভেলপ হয়ে যায়। তো আমাদের ধাপে ধাপে আমাদের রিজার্ভেশন অফিসারদের কি করতে হয়, ডেভেলপ করতে হয়। সে ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেবে ইনিশিয়াল, ওখানে জাস্ট ওখান থেকে হাঁটা শিখবে যে জিডিএসটা কিভাবে রান করে। এরপরে অর্গানাইজেশনে জয়েন করার পর ওখানে ওর রিয়েল ডেভেলপমেন্টটা হবে, যখন হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করবে বা অন দ্য জব ট্রেনিং, সে রিয়েল সিনারিওটা দেখবে যে রিকোয়ারমেন্ট গুলো কি, কিভাবে কাজ করতে হয়, তখন কিন্তু তার ট্রেনিং এর পরিপূর্ণতা আসবে। জি স্যার। স্যার, ট্রেনিং এর ব্যাপারে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কয়েকটা ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে এবং এখানে কিন্তু মানে নতুন প্রজন্মের একটা আগ্রহ রয়েছে। স্যার, নতুন প্রজন্মকে যদি স্যার আপনি ইন্সপায়ারিং কোনো বার্তা দিতে চান স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রথমে যে বিষয়টা যে রিজার্ভেশন এন্ড টিকিটিং, এইটা কিন্তু একটা গ্লোবাল স্কিল। আমি আগেও বলেছি যে এটা শুধু যে বাংলাদেশেই ডিমান্ড সেটা না, আমাদের বাংলাদেশের এখন বড় মার্কেট কিন্তু মিডল ইস্ট, নট অনলি মিডল ইস্ট, ইউরোপের অনেক দেশ আছে যেখানে রিজার্ভেশন অফিসারের ভালো ডিমান্ড আছে। ইভেন দো আমরা যদি বাংলাদেশের কথা বলি, ইয়ারলি আমাদের 2,500 থেকে 3,000 রিজার্ভেশন অফিসারের রিকোয়ারমেন্ট থাকে। একটু যদি আমি স্ট্যাটিস্টিক্স বলি, যেমন আমাদের বাংলাদেশে 1250 প্লাস আয়াটা অ্যাক্রিডিয়েট ট্রাভেল এজেন্সি আছে, নন আয়াটা ট্রাভেল এজেন্সি আছে 6,000 প্লাস প্লাস, কম না। এরপরে রিক্রুটিং এজেন্সি, তাদেরও এখন রিজার্ভেশনের জন্য কি করে, সফটওয়্যারটা ইউজ করে, ট্যুর অপারেটর কোম্পানি। এছাড়া নর্মাল যে ট্রাভেল এজেন্সি গুলো আছে, হজ ওমরা এজেন্সি, এই জায়গাগুলোতেও কিন্তু আপনার প্রত্যেকটা এজেন্সিতে দেখবেন যে কোর 2টা স্কিল লাগে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি, হয় ভিসা প্রসেসিং অফিসার অথবা রিজার্ভেশন অফিসার। সো এখানে হিউজ ডিমান্ড আছে, হিউজ অপরচুনিটি আছে, কিন্তু স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজনটা অনেক বেশি। কিভাবে, যেমন আমাদের কাছে অনেক রিকোয়ারমেন্ট থাকে, যে বিশেষ করে সেবারের অনেক ইউজার থাকে যারা সেবার সফটওয়্যার ইউজ করে, আমাদের কাছে অনেক সময় বলে যে আপনাদের কাছে কোনো স্কিল ম্যান পাওয়ার আছে কিনা যারা সেবারটা ভালো করে অপারেট করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা দেখি যে কারা ভালো ট্রেন আপ হয়েছে, বা আমাদের অফিসে অনেক সময় অনেকে এসে ট্রেন আপ হয়ে যায়, তাদেরকে আমরা অনেক সময় কি করি। সো এখানে কাজ করার যথেষ্ট সম্ভাবনা আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাকে স্কিলড হইতে হবে। স্কিল যারা, তারা দেশে দেশের বাইরে, এই গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেহেতু এখন সবচেয়ে ডিমান্ডিং একটা স্কিল, এখানে তারা দেশে বিদেশে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও, বিশেষ করে ওটিএ বাংলাদেশে প্রমোট হওয়ার কারণে সিএসসির স্টুডেন্টদের প্রোগ্রামিং এর জন্য কিন্তু অনেক ওটিএ কোম্পানিগুলো কি করছে, স্যার, এবং এয়ারলাইন্স গুলো কিন্তু স্যার জিডিএস, এয়ারলাইন্স গুলো, হ্যাঁ না জিডিএস তো অবশ্যই, জিডিএস আমরা দেখেন ট্রাভেল এজেন্সি যে সফটওয়্যারটা ইউজ করে এটাকে আমরা বলি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর এয়ারলাইন যখন তাদের ব্যাক এন্ডে টিকিটিং এর জন্য যে সফটওয়্যারটা ইউজ করে এটাকে আমরা বলি কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম। যেমন সেভারের কথা যদি বলি, আমরা ট্রাভেল এজেন্সির এন্ডে যেভাবে সফটওয়্যারটা ইউজ করি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন সেবারের যে টেকনোলজি, যেটাকে আমরা বলি প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম, মানে হোল সিস্টেম, নট অনলি টিকিটিং, রেভিনিউ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিপার্চার কন্ট্রোল, এয়ারপোর্ট কন্ট্রোল, যে যতগুলো টেকনোলজিক্যাল সাপোর্ট, এটা কিন্তু সেবার কি করে। তো কোনো একজন ধরেন জিডিএস পার্টে কাজ জানে, সে কিন্তু আপনার ধরেন কোন একটা এয়ারলাইন্সের টিকিটিং যে পার্টটা, সেখানেও কিন্তু সে কাজ করতে পারবে। মানে এই সফটওয়্যার শিখলে যে শুধুমাত্র সে ট্রাভেল এজেন্সিতে কাজ করতে পারবে সেটা, সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারবে, ট্রাভেল রিলেটেড যে কর্পোরেশনস গুলো আছে, এয়ারলাইন্স আছে, এয়ারপোর্ট রিলেটেড যে জব গুলো আছে, অর্থাৎ একটা স্কিল দিয়ে কিন্তু সে ডিফারেন্ট সেগমেন্টে কি করতে পারবে, কাজ করার যথেষ্ট সুযোগ আছে এখানে। অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ রাব্বি স্যার ফ্রম সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, বিশেষ করে ধন্যবাদ জানাই M360 ICT, যারা আমাকে এই তরুণ প্রজন্মের কাছে আমার যে অভিজ্ঞতা এটা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আশাবাদী আমাদের ভিউয়াররা স্যারের এই ইন্সপায়ারিং বক্তব্য থেকে আরো ইন্সপায়ার্ড হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।